5 দিন পর কলম বিরতি স্থগিত এনবিআর কর্মকর্তাদের। বোর্ডকে ভাগ করা নিয়ে কাল উপদেষ্টাদের সঙ্গে বৈঠক। ইশরাককে দায়িত্ব দিতে ঢাকা দক্ষিণ নগর ভবনে ব্লকের সেবা বন্ধ। কাল আবারও সড়ক অবরোধ কর্মসূচি। একটি দলের জোট গঠনের জন্যই ভোটে দেরি কিনা প্রশ্ন নজরুল ইসলামের। রোড ম্যাপ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ। লুটেরাদের 2.25 লাখ কোটি টাকার সম্পত্তিতে দরিদ্রদের জন্য তহবিল করবে সরকার, 9 মাসে জব্দ। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি তাসনিমে জান্নাত। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। অবশেষে কলম বিরতি স্থগিত করেছেন রাজস্ব বোর্ড সংস্কার ঐক্য পরিষদ। সারা দেশে 5 দিনের কর্মসূচি পালন শেষে সোমবার কর্মকর্তারা জানান আগামীকাল অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবেন তারা। এদিকে ভ্যাট, কাস্টমস ও আয়কর কর্মকর্তাদের কলম বিরতিতে সরকার কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে C&F অ্যাসোসিয়েশন। এনবিআরকে 2 ভাগ করার প্রতিবাদে সারা দেশে 5ম দিনের মতো কলম বিরতি পালন করেন ভ্যাট, কাস্টমস ও আয়কর কর্মকর্তারা। চলমান কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের সকল শুল্ক ও বন্দরের কার্যক্রম। সময়মতো পণ্য ডেলিভারি না হওয়ায় হজরত শাহজালাল বিমানবন্দরেও দেখা দিয়েছে পণ্যজট। চলমান পরিস্থিতিতে C&F এজেন্ট অ্যাসোসিয়েশন বলছে, নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকায় ব্যাহত হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কার্যক্রম। দেশের সকল শুল্ক ও বন্দরে কার্যক্রম যথাযথভাবে চলমান না থাকায় আমদানি রপ্তানি বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। যৌক্তিক দাবির প্রেক্ষিতে চলমান কলম বিরতির বিষয়ে জরুরি সমাধানের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এদিকে সিপিডির এক আলোচনায় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এনবিআর বিভক্ত করে স্বায়ত্তশাসনের জায়গাকে আরও বেশি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। আলোচনা ব্যতিরেকে এবং পেশাজীবীদের জায়গাকে সংকুচিত করে এবং অন্যান্য স্বায়ত্তশাসনের জায়গাকে আরও বেশি নিয়ন্ত্রণে রেখে এই পদ্ধতি ঠিক হয়নি এবং এটাকে ঠিকমতো করাটা এখন বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে আলোচনার পথ সুগম হওয়ায় কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার করেছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচি আগামীকাল সাময়িক বিরতি থাকবে এবং আগামীকালের আলোচনার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আলোচনার মাধ্যমে চলমান পরিস্থিতির যৌক্তিক সমাধান হবে বলে আশা করেন এনবিআর কর্মীরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুত ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি পালন করেছেন তার সমর্থকেরা। এর আগে টানা 5ম দিনের মতো সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। আগামীকালও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে বিক্ষোভ। এদিকে নগর ভবনের কর্মীরাও বিক্ষোভে যোগ দেয় বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। সোমবার সকাল 10টার পর থেকে নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন ইশরাক হোসেনের সমর্থকরা। এ সময় বিএনপির এই নেতাকে দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে স্লোগান দেন তারা। এর আগে তালা ঝুলিয়ে দেওয়া হয় নগর ভবনের প্রধান ফটকে। সামনেই ট্রাকে মঞ্চ বানিয়ে গাওয়া হয় প্রতিবাদী গান। ঢাকাবাসী ব্যানারে এই আন্দোলনের জেরে নগর ভবনে সেবা কার্যক্রম কার্যত বন্ধ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিক্ষুব্ধদের। ইশরাক হোসেনকে গেজেট প্রকাশ করার পরও উনাকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না। যেটা ন্যায় এবং যেটা উচ্চ আদালতের রায় হয়েছে তারা সেটা বাস্তবায়ন করবে, এটা আমরা আশা করি। যদি শপথ গ্রহণ করতে বাধা দেয়া হয় তাহলে আমরা এখানেই কর্মসূচি পালন করব, আমরা নগর ভবন ছেড়ে যাব না। বিক্ষোভকারীরা দাবি করেন আদালতের নির্দেশনার পরও ইশরাক হোসেনকে শপথের সুযোগ দিচ্ছে না সরকার।
এজন্য স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। মেয়র ইশরাকের শপথ গ্রহণ নিয়ে সরকার যে তালবাহানা শুরু করেছে সেটার অবসান আমরা চাই। আমাদের নগর পিতাকে, আমাদের মেয়র, জনতার মেয়র ইশরাককে আমরা এখানে বসানো না পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আর ব্লক কর্মসূচি করেই যাব। মঙ্গলবারও সকাল 10টা থেকে নগর ভবনের সামনে কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক। সকাল 10টায় আমরা এখানে আসব, সদল বলে এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব। গত মার্চে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। এদিকে বর্তমান কর্পোরেশনের মেয়াদ শেষ হচ্ছে জুনের প্রথম সপ্তাহে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব রাজনৈতিক দলকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে পাঠ্যক্রমে ক্রীড়া অধ্যায় বাধ্যতামূলক হবে। যুক্তরাজ্য সময়ে রোববার সন্ধ্যায় আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে 2024-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছোট ভাই কোকোর স্মৃতিচারণ করেন বড় ভাই তারেক রহমান। ছোট ভাই সম্পর্কে গর্ব করার মতো কম বেশি যা থাকে সবগুলোই আমার ছোট ভাই কোকোর করেছে। নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামীতে তার দল সরকারে আসলে দেশের পাঠ্যক্রমে ক্রীড়া অধ্যায় বাধ্যতামূলক হবে। বাচ্চাদেরকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ শিখাবো, ল্যাঙ্গুয়েজ ঠিক এইভাবে কম্পালসারি করে দিব। হয়তো ধরেন 5টা আইটেম স্পোর্টসের আমরা করে দিলাম, 6টা আইটেম যে বাচ্চার যেটা পছন্দ সে সেই স্পোর্টসটা নেবে, কিন্তু স্পোর্টস ওকে করতেই হবে। দেশের শহরগুলোতে পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ নেই উল্লেখ করে অলিম্পিকে যেতে আগ্রহীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন তারেক রহমান। ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে না, দিন পড়ালেখা করবে, এটা কেন? খেলতেও তো হবে। খুব স্বাভাবিকভাবে যেই ছেলেটা খেলাধুলা করবে তাকে যদি পড়ালেখার ভালো সুযোগ করে দেওয়া যায় তার কিন্তু পড়ালেখাটাও ভালো হবে। কাজে পড়ালেখায় ভালো করতে হলে অবশ্যই খেলাধুলা অবশ্যই। আন্দোলন সংগ্রামের পর দেশ একটি পর্যায়ে এসেছে। এখন সামনে এগিয়ে যেতে সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনী রোডম্যাপ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ভেতরে ভেতরে জোট তৈরির জন্য নির্বাচন অনুষ্ঠানে এত সময় নেওয়া হচ্ছে কিনা প্রশ্ন তোলেন তিনি। সোমবার প্রেস ক্লাবে 12 দলীয় জোটের এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে কখনো আপোষ নয় এবং কেউ আপোষ করতে গেলে তার রুখে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছেছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত ভোটের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নজরুল ইসলাম বলেন, নির্বাচন পেছাতে নানা ধরনের টালবাহানা করা হচ্ছে, যা কাম্য নয়। নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। দেশে একটা নির্বাচিত সরকার কায়েম হওয়ার মাধ্যমে দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, যে সমাজ আরও সংগঠিত এবং সক্ষম হওয়ার যে সুযোগ, সেটা থেকে বঞ্চিত রাখবেন। এই মুহূর্তে একাধিক এনআইডি-ধারী কেউ নেই। একই সাথে ডেটা সেন্টারের নিরাপত্তায় টেকনিক্যাল কাজগুলো চলমান রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। সোমবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে এসব জানান তিনি। বলেন, 586 জন দ্বৈত এনআইডি-ধারীদের প্রথমটি রেখে দ্বিতীয়টি বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি নাগরিকের এনআইডি তথ্য ফাঁস হওয়ার প্রশ্নে ডাটা সেন্টারের কাজ প্রতিনিয়ত চলমানের কথা জানান তিনি। বলেন, এনআইডির তথ্য ফাঁস ঠেকাতে বুয়েটের টেকনিক্যাল টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
ইসি থেকে এনআইডির সেবা নেওয়া প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিনিয়ত যোগাযোগ চলছে। ভবিষ্যতে কোনো ধরনের ডেটা যেন ফাঁস না হয় সে বিষয়ে সচেতন রয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, এমনটাও জানান তিনি। দুইটি এনআইডি থাকার যে বিষয়টি এটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এই প্রথমটি রেখে আমরা দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি। এখন এই মুহূর্তে আমাদের জানা মতে দুটি এনআইডি আর কারো নেই। যদি এইটা আইডেন্টিফাই হয় কারোর ব্যাপারে তাহলে আমরা ঠিক একই নিয়মে একই ব্যবস্থা গ্রহণ করব। গেল 9 মাসে লুটেরাদের দেশে থাকা প্রায় 2.25 লাখ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, জব্দ করা এসব অর্থ দিয়ে দরিদ্রদের জন্য তহবিল গঠন করবে সরকার। গেল আওয়ামী লীগ সরকারের 1.5 দশকে শেখ হাসিনা ও তার সহযোগীরা মিলে পাচার ও আত্মসাৎ করেছে কয়েক লাখ কোটি টাকা। সেই অর্থ দিয়ে তারা দেশ বিদেশে গড়েছে অবৈধ সম্পদ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অর্থ ফেরত আনতে নেওয়া হয় নানা উদ্যোগ। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত লুটেরাদের দেশে থাকা অর্থ, শেয়ার ও সম্পদ জব্দ করা হয়েছে প্রায় 2.25 লাখ কোটি টাকার। এছাড়া আরও আছে বৈদেশিক সম্পদ। প্রেস সচিব জানান, এসব অর্থ ব্যবস্থাপনায় একটি তহবিল গঠন করা হবে, যা দরিদ্রের ও ক্ষতিগ্রস্ত আমানতকারীর ক্ষতিপূরণ দিতে ব্যবহার করা হবে। 1,30,758.7 করোড় টাকা আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে, যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে 164.03 মিলিয়ন ডলার। আর অস্থাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে, এটা অস্থাবর সম্পত্তি হচ্ছে 42,614.27 কোটি টাকা। এ সময় নগদ কর্তৃপক্ষ বড় ধরনের জালিয়াতি করেছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অর্থ ইস্যু করার ক্ষমতা শুধু বাংলাদেশ ব্যাংকের হাতে, কিন্তু নগদ ইলেকট্রনিক অর্থ তৈরি করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি গরিব মানুষের সরকারি ভাতার টাকা আত্মসাৎ করেছে বলেও জানান তিনি। যার পরিমাণ আমরা জানি যে 650 কোটি টাকা মতো মানি ক্রিয়েট করেছে, যেটার এগেনস্টে প্রকৃত অর্থ ছিল না। দ্বিতীয়ত, তারা আমাদের যে সরকারের যে দারিদ্র্য বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো, নগদের মাধ্যমেই করা হতো শুধু, সেইখানে তারা প্রায় 2,000 কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাৎ করেছে। গভর্নর জানান, আইনি প্রক্রিয়া শেষ করে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে 4-5 বছর সময় লাগবে। তবে 1 বছরের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা যাবে। অবশ্যই আমরা আইনগতভাবে এটা করব। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনৈতিক সংস্কারে সরকারের আমলাতন্ত্রের স্বচ্ছতার সমন্বয় এবং সহযোগিতার অভাব দেখা যাচ্ছে, এমন মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার রাজধানীর একটি হোটেলে বাজেট নিয়ে মতবিনিময়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে বিনিয়োগ, কর্মসংস্থানে গতি ফিরবে না। দেশে দীর্ঘ সময় ধরে শ্রমিকের মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম, বাড়ছে বেকারত্ব ও দারিদ্র্যের হার। বিনিয়োগে স্থবিরতা থাকায় চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 4% নিচে থাকবে বলে মনে করেন গবেষকরা। আগামী বছরও প্রবৃদ্ধির চাকা মন্থর থাকতে পারে। নীতি সংস্কার ও বাজেট নিয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত মতবিনিময়ে আলোচকরা বলেন, সামনের বছরও কর জিডিপি অনুপাত থাকবে 10 ভাগের নিচে। একটা বাজেট তৈরি করার জন্য যেই পরিমাণে এবং সরকার সংস্কারের জন্য যেই পরিমাণে মন খুলে আলাপ আলোচনা করার, সেটা দেখলাম না। আপনি অর্থনৈতিক স্বস্তি দিলেই সরকারের কিন্তু গ্রহণযোগ্যতা বাড়ে এবং তারা তখন বিভিন্ন অন্যান্য পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে অবস্থান নিতে পারে। বাংলাদেশে আমরা যেটা বলছি যে এই মুহূর্তে সেই অর্থনীতিতে মনোযোগটা নাই, সমন্বয়ের অভাব, স্বচ্ছতার অভাব ইত্যাদির কারণে। আলোচকরা বলেন, সুদ ও ভর্তুকি, বেতন ভাতায় পরিচালন বাজেটের বড় অংশ ব্যয় হবে, তাই উন্নয়ন ব্যয় পুরোটাই ঋণ নির্ভর। এই অবস্থা থেকে বের হতে রাজস্ব আদায় বাড়াতে হবে, সেই সঙ্গে পাচার হওয়া অর্থ ফেরানোর কার্যক্রমে অর্থ বরাদ্দের পরামর্শ গবেষকদের। আমাদের কিন্তু অনেক ফরেনসিক ইনভেস্টিগেশন এগুলোর দরকার হবে, অর্থায়ন সেখানে রাখতে হবে।
আর যেটা সেটা হলো যে আমাদের যারা নাকি এইসব প্রতিষ্ঠানগুলি আছেন, আমরা অনেক সময় দেখেছি যে তাদের জনবল লোকবলের অভাবে এবং বাজেটে বরাদ্দ না থাকার কারণে তারা ঠিকভাবে কাজ করতে পারে না। মতবিনিময়ে বিএনপি নেতা আমির খসরু অভিযোগ করেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না দিয়ে বর্তমান সরকার মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দরের মতো স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। জনগণ যে বিজনেস ডিসিশন হোক, ইন্ডিভিজুয়াল ডিসিশন হোক, বাইরের যারা আছে আমাদের পার্টনার যারা তাদের ডিসিশন হোক, সবগুলো কিন্তু ডিপেন্ড করছে তাদের একটা আগামী দিনের সার্টেনিটি কোথায় যাচ্ছে, বাংলাদেশ কোথায় যাচ্ছে, নোবডি নোজ। আলোচকরা বলেন, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও ভুল নীতি শোধরাতে হবে। সঠিক সিদ্ধান্তহীনতায় 2030 সাল নাগাদ বিদ্যুতের চাহিদা পূরণ নিয়ে শঙ্কা তাদের। 29-30 সালে সেখানে ঘাটতি দেখা দিবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজার থেকে হেঁটে গিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে বাংলাদেশের পতাকা উড়ালেন ইকরামুল হাসান শাকিল। 7ম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন তিনি। গত 25 ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে এভারেস্টের চূড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করেন তিনি। এরপর আজ 19 মে তিনি চূড়ায় পৌঁছান। ইকরামুল হাসানের ফেসবুক পেজে আজ বেলা 2:10 এক স্টেটাসে এই বিজয়ের কথা জানান তার সমন্বয়করা। তিনি তার এই অভিযানের নাম দিয়েছেন সি টু সামিট, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ। 84 দিনে প্রায় 1400 কিলোমিটারের বেশি পথ হেঁটে গত 29 এপ্রিল এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছান তিনি। গাজীপুরের সন্তান ইকরামুল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তিনি পর্বত আরোহণের প্রাথমিক এবং উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন ভারতের নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ে। ইকরামুল 2023 সালে গ্রেট হিমালয় ট্রেইল ব্যানারে হেঁটে নেপালের পূর্ব থেকে পশ্চিমে সফর করেন। ওই 1700 কিলোমিটার দৈর্ঘ্যের দুর্গম পথ হেঁটে পাড়ি দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রোববার আটকের পর আজ আদালতের নির্দেশে পাঠানো হয়েছে কারাগারে। এদিকে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের জানান, মামলা থাকায় এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে। তার গ্রেফতারকে বিব্রতকর মন্তব্য করা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর বক্তব্য ব্যক্তিগত বলেও জানান তিনি। রবিবার থাইল্যান্ড যাওয়ার পথে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। হজরত শাহজালাল বিমানবন্দর থেকে আটকের পর তাকে প্রথমে ভাটারা থানায় আনা হয়, পরে নেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। সোমবার সকালে নুসরাত ফারিয়াকে হাজির করা হয় ঢাকার সিএমএম আদালতে। পরে ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় আদালত। আদালতে শুনানির পুরো সময় নুসরাত ফারিয়া ছিলেন চুপচাপ। আন্দোলন দমনে আওয়ামী লীগকে অর্থ যোগানদাতা হিসেবে অভিযুক্ত নুসরাত ফারিয়া অনলাইন জুয়ার সঙ্গেও জড়িত বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। গত 15 বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। জুলাই অভ্যুত্থানের সময় বিদেশে থাকা নুসরাত ফারিয়া কিভাবে আন্দোলন দমনে ভূমিকা রেখেছেন, এমন প্রশ্ন তার আইনজীবীর। সরকার পক্ষ বলেছে উনি পালিয়ে যেতে চেয়েছেন। আপনি যদি দেখেন জুলাই থেকে এই পর্যন্ত 3-4 বার উনি দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য, শুটিংয়ের জন্য যে আবার চলে এসেছেন। তার কিন্তু পালানোর কোনো ইন্টেনশন বা মোডাস অপারেন্ডি নেই। এদিকে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মামলা থাকায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালে ওনার এগেইনস্টে আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি, এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু গোল করবেন, স্যার আপনি ছেড়ে দিয়েছেন। পুলিশ প্রতিবেদন পাওয়া সাপেক্ষে 22 মে পরবর্তী জামিন শুনানির দিন ঠিক করেছেন বিচারক। তাসফিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের বিচার দাবিতে প্রশাসনিক কার্যক্রম বর্জন করেছে শিক্ষক সমিতি। এতে শিক্ষার্থীদের সনদ প্রদান সহ সব কাজ ব্যাহত হচ্ছে। এদিকে দুপুর 12টা থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। গত 18 ও 19 ফেব্রুয়ারি ক্যাম্পাসে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে 4 মে থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই দাবিতে পরদিন 7 কার্যদিবসের আলটিমেটাম দেয়া হয়।
সেই সময়সীমা শেষ হলো রোববার। এদিন দাবি আদায়, প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। রবিবার থেকে শুরু হয়েছে সমস্ত প্রশাসনিক কাজ থেকে বিরত থাকা। এই কর্মসূচির পাশাপাশি এখানে 12টা থেকে 1টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ছিল। এর আগে শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও শিক্ষকরা না ফেরায় দেখা দেয় অচলাবস্থা। সংকট কাটাতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই প্রশাসনের। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের। আমরা 3 মাস প্রায় পিছিয়ে গিয়েছি আর কি অন্যদের থেকে। এখনো ক্লাস শুরু হয়নি, কবে শুরু হবে তারও নিশ্চয়তা পাচ্ছি না। অনেকে যারা জব নিতে যাচ্ছে তারা জব নিতে পারতেছে না, তো অনেকেই বসে আছে। আমরা যারা নেক্সট ইয়ারে স্কলারশিপ ধরতে চাচ্ছি বা কিছু, তারা অ্যাপ্লাই করতে পারতেছি না। এদিকে কুয়েটের রেজিস্ট্রারের দাবি, সংকট নিরসনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব চেষ্টাই চলছে। চেষ্টায় আছে, অব্যাহত আছে। নবনিযুক্ত ভিসি মহোদয় চেষ্টায় আছেন। একাডেমিক কার্যক্রম শুরু করারই তো ওই চেষ্টা সবাই অব্যাহত আছেন এবং সেইভাবে কাজও করতে। শিক্ষার্থী ও শিক্ষকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে 3 মাস ধরে বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হবিগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক সহ 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। দুপুরে বাহুবল উপজেলার চারগা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী রিয়েল কোচ পরিবহনের একটি বাস ঢাকা সিলেট মহাসড়কের চারগাঁওয়ে পৌঁছালে বিপরীতমুখী শামীম এন্টারপ্রাইজের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালক সহ 2 জন মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে। পরে আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত 2 জনের মরদেহ রাখা হয় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন এসে থেকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি দুটি। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকার ধন্যবাদ।